হঠাৎ করে স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়ে একদল স্পেশাল ফোর্সের সেনা। কিন্তু তারা কাকে ধরতে এসেছে? তাদের টার্গেট ছিল ক্লাসের সব থেকে শান্ত আর চুপচাপ ছেলেটা, ডেভিড। হ্যাঁ, ডেভিড, যে কিনা আর 10টা সাধারণ ছাত্রের মতোই সবার সাথে ক্লাস করছিল, যাকে হয়তো অনেকেই একটু অন্যরকম মনে করত, মানে এই একটু পাগলাটে আর কি। কিন্তু কে জানতো সবার সাথে মিলেমিশে থাকা এই ছেলেটার ভেতরেই লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর শক্তি, যা সবার কল্পনারও বাইরে। যখন বন্দুকের নল তার দিকে তাক করা হলো, তখনই শুরু হয় আসল খেলা। ডেভিডের সেই শান্তশিষ্ট আচরণ গায়েব হয়ে যায়, আর খোলস ছেড়ে বেরিয়ে আসে তার আসল রূপ। এক ঝটকায় সে পুরো ক্লাসরুমের চেহারাই পাল্টে দেয়। চলুন দেখি কিভাবে এক সাধারণ ছেলে হয়ে উঠেছে অবিশ্বাস্য এক শক্তির অধিকারী, আর তার পেছনে আসল রহস্যটাই কি। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম কিল অর্ডার, আর বরাবরের মতোই আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখি একটা স্কুলের টিচার ক্লাস নিচ্ছিলেন, আর ঠিক তখনই ক্লাসের দরজা দাঁড়াম করে খুলে যায়, আর বন্দুক হাতে একদল সোলজার হুড়মুড় করে ক্লাসে ঢুকে পড়ে। ভাবুন তো একবার কি একটা অবস্থা হতে পারে। যাই হোক, ওরা ক্লাসে ঢুকেই সব ছাত্রছাত্রী আর টিচারকে নিচে বসে পড়তে বলে। তারপর একজন সোলজার তার ফোন থেকে একটা ছবি বের করে টিচারকে দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটা কে। টিচার বেচারা তো ভয়ে ডেভিডের দিকে ইশারা করে দেয়, আর তখন ওই সোলজারদের লিডার অর্ডার দেয় সবাই ক্লাস থেকে বেরিয়ে যাও, শুধু ডেভিড এখানে থাকবে। আর এই প্রচন্ড চাপের কারণে ডেভিডের সেই অদ্ভুত ভীষণগুলো আবারও ফিরে আসতে শুরু করে। ওর নিজেকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওর শরীর থেকে একটা প্রচন্ড শক্তির ঝাপটা বাইরে বেরিয়ে আসে, আর সোলজারগুলো ছিটকে পেছনে গিয়ে পড়ে। এমনকি সেই সাথে ওর চোখ দিয়ে অদ্ভুত নীল রঙের আলো বের হতে শুরু করে। তখনই একজন সোলজার ওকে আক্রমণ করতে আসলে ডেভিড শুধুমাত্র একটা কলম দিয়েই তাকে ঘায়েল করে দেয়। আরেকজন গুলি চালাতে শুরু করলে ডেভিড চট করে আরেকজন সোলজারের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর তার ছুরিটা কেড়ে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ডেভিড ওই ছুরি দিয়ে আরো একজনকে মেরে ফেলে, আর আরেকজনকে টেবিল দিয়ে ধাক্কা মেরে ক্লাসের জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এবার শুধু দলের লিডারটাই বাকি ছিল। সে বন্দুক বের করতেই ডেভিড দেওয়ালের উপর দিয়ে দৌড়ে গিয়ে তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়, আর তারপর ক্লাসরুমের বাইরে ছুড়ে ফেলে দেয়। প্রফেসর হ্যান্ডারসন তো এইসব কিছু দেখে একেবারেই অবাক। তিনি এবার বুঝতে পারলেন যে ডেভিডের ওই ভিশনগুলো আসলে তার কোনো কল্পনা ছিল না, ছেলেটা আসলেই ভীষণ শক্তিশালী। এবার গল্পটা একটু অতীতে যায়, যেখানে আমরা ডেভিডকে একটা ল্যাবের মধ্যে দেখতে পাই। একজন ডাক্তার ওকে চুপচাপ পর্যবেক্ষণ করছিল। ডাক্তার ওকে জিজ্ঞেস করে তুমি কি নতুন কিছু অনুভব করতে পারছো? ডেভিড যেই না মনে করার চেষ্টা করে, অমনি ওর চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। ও দেখে একটা ঘরে নার্সরা ওকে জোর করে বেঁধে রেখেছে, আর একজন ডাক্তার দূর থেকেই ওকে খুব মনোযোগ দিয়ে দেখছে, যেন কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে। ঠিক তখনই ওর সামনে আগুন জ্বালা এক অদ্ভুত জীব এসে দাঁড়ায়, যার পুরো শরীরটাই আগুনের শিখায় জ্বলছিল। ডেভিড নিজের ডান হাতের দিকে তাকিয়েই চমকে ওঠে, কারণ ওর হাতে একটা ছুরি। ওই জীবটা আক্রমণ করার জন্য ওর দিকে এগিয়ে আসছে, আর ঠিক তখনই ডেভিড ছুরিটা দিয়ে ওর উপর হামলা করতে শুরু করে। এই লড়াইটা চলছিল, ঠিক হঠাৎ করেই ঝটকা মেরে ও বাস্তবে ফিরে আসে, আর ডেভিড দেখতে পায় সে একটা রুমের মধ্যে আটকে আছে। আসলে ডেভিড এইসব অদ্ভুত ভীষণের কারণে সবসময় অস্থির থাকতো, আর মাঝে মধ্যেই ও আরো অনেক মানুষকেই দেখতো যাদের শরীর আগুনে জ্বলছে। ডেভিডের চিৎকার শুনে ওর আঙ্কেল আন্দ্রে ছুটে আসে, আর ওকে ওষুধ দিয়ে শান্ত করে। সবার এটাই মনে হচ্ছিল যে ডেভিড হয়তো কোনো মানসিক রোগে ভুগছে, আর তাই তার এই ভীষণগুলো নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত তাকে ওষুধ দেওয়াটা খুবই দরকার। যাই হোক, এরপর ডেভিড স্কুলের জন্য তৈরি হয়। স্কুলে পৌঁছানোর সাথে সাথেই ওর বেস্ট ফ্রেন্ড মেয়ের সাথে ওর দেখা হয়। মেয়ে ওকে তাড়াতাড়ি ক্লাসে যেতে বলে, কারণ ওরা দুজনেই লেট হয়ে যাচ্ছিল। ক্লাসের ভেতরে প্রফেসর হ্যান্ডারসন হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি পড়াচ্ছিলেন। তিনি বলছিলেন যে কিভাবে একটা মানুষ ছোট থেকে বড় হওয়ার সময় বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যায়। যখন প্রফেসর বোঝাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন যে ডেভিডের ক্লাসে একেবারেই মন নেই। ও জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রফেসর ওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, ডেভিড, ক্লাসে কি নিয়ে আলোচনা হচ্ছে বলতো? ডেভিড প্রথমে একটু ঘাবড়ে গেলেও সে একেবারেই ঠিকঠাক উত্তর দেয়, আর ওর উত্তর শুনে প্রফেসরও বেশ অবাক হয়। আর ঠিক এরপরেই ক্লাসের ওই সোলজারগুলো ঢুকে পড়েছিল, মানে যেখান থেকে আমরা গল্পটা শুরু করেছিলাম। ডেভিড ওদের সবাইকে হারানোর পর ক্লাস থেকে পালিয়ে আসে, আর কিছুক্ষণ পরেই সেখানে আরো কিছু এজেন্ট এসে হাজির হয়, আর তাদের লিডার ছিল কলিন্স নামের একজন লোক। কলিন্স টিচারের সাথে কথা বলে জানায় যে পালিয়ে যাওয়া ছেলেটা খুবই বিপজ্জনক, আর তাই ওকে আটকানোটা খুবই জরুরি। টিচার তখন জানতেন যে ডেভিড শহরে ওর আঙ্কেল আন্দ্রের সাথে একটা ফ্ল্যাটে থাকে, আর এই খবর পেয়েই কলিন্স সিকিউরিটি হেড ইয়ানের কাছে গিয়ে রিপোর্ট দেয় যে ছেলেটাকে পাওয়া গেছে। ইয়ান সাথে সাথেই অর্ডার দেয় যে ওকে যে কোনো উপায় ধরতে হবে। অন্যদিকে মিস্টার শিরো নামের এক ব্যক্তি কিছু ইনভেস্টরদের সাথে একটা নতুন এনার্জি প্রজেক্টের ব্যাপারে বলছিল। তখনই তার সেক্রেটারি এসে কানে কানে তাকে জানায় যে ছেলেটাকে পাওয়া গেছে। আসলে এই এনার্জি প্রজেক্টটা ডেভিডের উপর করা এক্সপেরিমেন্টের সাথে যুক্ত ছিল। শিরো তার সেক্রেটারিকে বলে যে ইয়ানকে এই ব্যাপারটা সামলাতে দাও, কিন্তু ওর উপর নজর রেখো যাতে প্রজেক্টের কোনো তথ্য বাইরে ফাঁস না হয়ে যায়। এদিকে ডেভিডের আঙ্কেল আন্দ্রে বাজারে কিছু একটা কেনাকাটা করছিলেন। হঠাৎ ডেভিড সেখানে পৌঁছে ওর কাছে সাহায্য চায়। ডেভিড বলে যে স্কুলে খুব খারাপ কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা বিস্তারিত জানানোর সময় ছিল না। তবুও আন্দ্রে বুঝে যায় যে পরিস্থিতি
একটু গুরুতর, তাই সে ডেভিডকে বলে তাড়াতাড়ি ফ্ল্যাটে যাও আর পেন্টিং এর পেছনের দেওয়ালে যা আছে সব বের করে নাও। যাওয়ার আগে আন্দ্রে ডেভিডকে জড়িয়ে ধরে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয়। ডেভিড বের হওয়ার জন্য এগোতেই একটা সুপারমার্কেটের কর্মীর সাথে ধাক্কা খায়, আর ঠিক সেই মুহূর্তেই কলিন্স আর তার এজেন্টরা সেখানে পৌঁছে যায়। আর গোলমালের শব্দ শুনেই ওরা ডেভিডের পিছু নেয়। ডেভিড অনেক কষ্টে সেখান থেকে বেঁচে পালায়, কিন্তু ওর আঙ্কেল আন্দ্রে ধরা পড়ে যায়। কলিন্সের লোকেরা ওকে ধরে নিয়ে যায়, আর ডেভিড বেচারা কিছুই করতে পারে না। এরপরও ছাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। পেন্টিং এর পেছনে ও একটা লুকানো বক্স খুঁজে পায়। বক্সের ভেতরে ছিল ওর ওষুধ আর ডোজের পরিমাণ লেখা একটা কাগজ, সাথে একটা সিল করা খামও ছিল যেটাতে ওর নাম লেখা ছিল। ঠিক তখনই বিল্ডিং এর অ্যালার্ম বাজতে শুরু করে। সিকিউরিটি ক্যামেরায় ডেভিড দেখতে পায় এজেন্টরা বিল্ডিং এর ভেতরেও ঢুকে পড়েছে। হাতে একদমই সময় নেই। ডেভিড বক্সটা নিজের ব্যাগে ভরে তাড়াতাড়ি অ্যাপার্টমেন্ট থেকে বের হতে যায়, কিন্তু তখনই একটা অচেনা লোক ওর উপর হামলা করে বসে। ডেভিড কোনো মতে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তুমি কে, কিন্তু লোকটা কোনো উত্তর না দিয়ে সোজা ওর দিকে এগিয়ে আসতে থাকে। ডেভিড নিজের শক্তি ব্যবহার করে ওকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এই শত্রু বেশ শক্তিশালী। সে ডেভিডকে জোরে একটা ধাক্কা মারলে ডেভিড উড়ে গিয়ে একটা আলমারির উপর পড়ে। লোকটা হঠাৎ করে নিজের তলোয়ার বের করে ডেভিডের উপর হামলা করতে আসে। ডেভিড তখন বাধ্য হয়ে নিজের হাত দিয়েই তলোয়ারটা আটকায়, কিন্তু তাতে ওর হাতটা অনেক গভীরভাবে কেটে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে ডেভিড পেছনে সরতে থাকে, আর ঠিক তখনই আয়নার মধ্যে সে হঠাৎ করেই সেই আগুন জ্বলা জিপটাকে আবারও দেখতে পায়। আর এই দৃশ্যটা দেখেই ডেভিডের শক্তি যেন আবারও জেগে ওঠে। ও সাথে সাথে শত্রু তলোয়ারটা ধরে ফেলে আর পাল্টা ওর উপর আক্রমণ করে, কিন্তু একটু পরেই ডেভিডের হাত থেকে তলোয়ারটা পড়ে যায়। এবার দুজনেই খালি হাতে লড়াই করতে শুরু করে, কিন্তু ডেভিড ছিল অনেক বেশি ফাস্ট, আর তাই ধীরে ধীরে ও ওই নতুন শত্রুর উপর ভারী পড়ছিল। এই লড়াইয়ের মধ্যেই ডেভিডের শরীরের এনার্জি চোখের পলকেই ওর হাতের সেই ক্ষতটা সারিয়ে ফেলে, আর তারপর হঠাৎ করে ওর চোখের সেই নীল আলো নিভে যায়, যেন মনে হচ্ছিল পাওয়ার শেষ হয়ে গেছে। শত্রুটা আবারও আক্রমণ করে, কিন্তু ডেভিড ওকে দেওয়ালে ছুড়ে মারে। তারপরেও এই লোকটা একটুও থামেনি। সে আরো একটা তলোয়ার ডেভিডের দিকে ছুড়ে মারে। ডেভিড সেটা আটকাতেই লোকটা আরেকটা তলোয়ার বের করে নেয়। এবার ডেভিডও তাড়াতাড়ি দেওয়ালে গেঁথে থাকা তলোয়ারটা বের করে নেয়, আর দুজনের মধ্যেই আবারও ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। আসলে ও শত্রু ঠিক ওরই মতো শক্তি ব্যবহার করছিল। ডেভিড যখন নিজেকে বাঁচানোর জন্য একটা টেবিলের সাহায্য নেয়, তখন ওর শত্রু নিজের শক্তি দিয়ে টেবিলটা মাঝখান থেকে কেটে দেয়। এরপর ভিলেনটা একটা প্রচন্ড শক্তির ঝাপটা ডেভিডের দিকে ছুড়ে মারে, আর এই শক্তির ধাক্কায় ডেভিড দেওয়াল ভেঙে অন্য পাশে গিয়ে পড়ে। লড়াইটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছিল, কিন্তু ডেভিড ঠিক সময়ে নিজের ব্যাকপ্যাক থেকে একটা ইনজেকশন বের করে ওর অপোনেন্টের শরীরে পুশ করে দেয়। আসলে এটা সেই ওষুধ যেটা ডেভিডকে কাবু করে রাখার জন্য ব্যবহার করা হতো, আর এই ওষুধের প্রভাবেই ও শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। সে লড়াই করতে চাচ্ছিল ঠিকই, কিন্তু ওষুধের কারণে সে পেরে উঠছিল না, আর তাই সুযোগ বুঝে ডেভিডও ওর তলোয়ারটা কেড়ে নেয়। এবার ডেভিডের কাছে দুটো তলোয়ার, ও একসাথে দুটো তলোয়ার দিয়ে আক্রমণ করে আর লোকটাকে দেওয়ালে ছুড়ে ফেলে লড়াইটা এখানেই শেষ করে দেয়। এতক্ষণ তো রাগের মাথায় লড়াই করছিল, কিন্তু লড়াই শেষে যখন ডেভিডের হুঁশ ফেরে, তখন মাটিতে পড়ে থাকা লোকটাকে দেখে ওর বেশ খারাপ লাগে, কিন্তু ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। এবার ও সোজা ছাদের দিকে দৌড় লাগায়, যেখানে কলিন্স আর ওর গার্ডদের সাথে ওর দেখা হয়। কিন্তু ডেভিড এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিয়ে একটা গলির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু এত কিছু করার পর ডেভিডের শরীরে আর এনার্জি ছিল না, আর তাই সে কিছু দূর এগোতেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কলিন্স আর তার দল ভাঙাচোরা অ্যাপার্টমেন্টটা তদন্ত করছিল। খোঁজাখুঁজি করার সময় তার একটা ফটো ফ্রেম পায়, যেখানে মেয়ের একটা ছবি ছিল। কলিন্স ঠিক করে যে এবার ওরা মেয়েকে খুঁজে বের করবে। কিছুক্ষণ পর ডেভিডের আবারও জ্ঞান ফেরে, ও আবারও দৌড়তে শুরু করে, আর একটু দূরে গিয়েই সেই খামটা খোলে। খামের ভেতরে একটা স্ক্রিনওয়ালা ডিভাইস ছিল, এটা স্পর্শ করতেই একটা রেকর্ডিং চালু হয়ে যায়। সেই রেকর্ডিং এ ডক্টর চেন নামের একজন বিজ্ঞানী বলছিলেন যে ডেভিডের আরো কিছু বাচ্চার উপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল মানুষের প্রজাতিকে একদম নিখুঁত করে তোলা। এই বাচ্চাদেরকে অন্য একটা ডাইমেনশনের শক্তির সংস্পর্শে আনা হয়েছিল। বেশিরভাগ বাচ্চারাই বাঁচেনি, যে কয়েকজন বেঁচে ছিল ডেভিড তাদের মধ্যেই একজন। ডক্টর চ্যান আরো বলেন যে তিনি আর তার পার্টনার ডক্টর জেকিন্স মিলে ডেভিডের খেয়াল রাখতেন। রেকর্ডিংটা শোনার পর ডেভিড আরো কনফিউজড হয়ে পড়ে। সাহায্য চাওয়ার মতো ওর কাছে এখন কেউই ছিল না, তাই সে মেয়ের বাড়ির দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে দেখে মেয়ে একটা পার্কের দিকে যাচ্ছে। ডেভিডও চুপচাপ ওর পিছু নিতে থাকে। মেয়ে ডেভিডকে দেখে খুব খুশি হয়ে ওর দিকে ছুটে আসে, কিন্তু হঠাৎ করে ও ডেভিডের পেছনে একজন বন্দুকধারী লোককে দেখতে পায়, আর সেই লোকটা গুলি চালাতেই যাচ্ছিল। মেয়ে ডেভিডকে সাবধান করার চেষ্টা করে। ডেভিড পেছনে ঘুরতে যাবে, ঠিক তখনই এক অচেনা লোক ওদের মাঝখানে এসে দাঁড়ায়, কিন্তু ওই গুন্ডাটা কোনো কিছু না ভেবেই সেই লোকটাকেও গুলি করে দেয়, আর সেই ডেভিডের উপর আবারও গুলি চালায়। ডেভিড তখন কোনো মতে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে গুলির শব্দ শুনে পুরো পার্কের মধ্যে লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। লোকটা রাস্তায় থাকা সাধারণ মানুষগুলোকেও গুলি করছিল, আর এই দৌড়াদৌড়ির সুযোগে ডেভিড আর মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই এলাকাটা আগে থেকেই এজেন্ট কলিন্সের দল ঘিরে রেখেছিল, আর তাই একজন এজেন্ট ওদেরকে ব্রিজের নিচ থেকে যেতে দেখে ফেলে। সে দড়ির সাহায্যে লাফ দিয়ে ওদের পিছু নিতে শুরু করে। জঙ্গলের দিকে দৌড়তে গিয়ে মেয়ে হঠাৎ করেই পড়ে যায়। তখন ডেভিডের সামনে সেই এজেন্ট লোকটা চলে আসে, যে কিনা হাতে একটা অদ্ভুত বক্সিং গ্লাভস পরেছিল। এই এজেন্টের ঘুষিতে এক ধরনের বিশেষ শক্তি ছিল, তার প্রত্যেকটা ঘুষি থেকে এক ধরনের ওয়েব বের হচ্ছিল। ডেভিড কোনো মতে ওর ঘুষি থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এজেন্টের শক্তিতে ওর রীতিমতো হতভম্ব হয়ে যায়। ডেভিড যখন উঠে দাঁড়ায়, তখন সে দেখে সেই এজেন্টটা আবারও সেই আগুন জ্বলা জীবে পরিণত হয়েছে। আর ডেভিড এবার নিজের কৌশল পাল্টায় আর ঘুষির বদলে সে লাথি মারতে শুরু করে, কারণ ওই এজেন্ট বক্স
বক্সিং এক্সপার্ট হলেও ডেভিডের এই নতুন স্টাইলের সাথে পেরে উঠছিল না। ডেভিড এক ধাক্কা মেরে তাকে নদীতে ফেলে দেয়, কিন্তু তারপরেও এজেন্টটা আবার উঠে দাঁড়ায় আর ডেভিডকে ধরে একটা টেবিলের দিকে ছুঁড়ে মারে। এবার সে ডেভিডের গলা টিপে ধরতে শুরু করে। ঠিক তখনই সেখানে আরো দুজন এজেন্ট এসে হাজির হয়, দুজনের হাতেই বন্দুক। ডেভিড সাথে সাথেই তাদেরকে আক্রমণ করে আর নিজের শত্রুর শরীরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে গুলি থেকে বেঁচে যায়। আর এভাবে ডেভিডের আর একজন শত্রু শেষ হয়ে যায়। কিন্তু এবার ডেভিডের সামনে আরো দুজন এজেন্ট, একজন মেয়ে যে কিনা কিকিং স্পেশালিস্ট আর অন্যজন একটা ছেলে যে কিনা লাঠি নিয়ে ফাইট করতো। আর এবার ওদের দুজনের আক্রমণ এত ফাস্ট ছিল যে ডেভিড কিছু বুঝে ওঠার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে। একজন এজেন্ট ডেভিডের ঘাড়ে পা রেখে একটা শক্তিশালী এনার্জি শক দেয়। সবার মনে হচ্ছিল হয়তো এবারই ডেভিডের গল্প শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডেভিডের চোখ আবারও খুলে যায় ও শরীর থেকে আবারও সেই নীল আলো বের হতে শুরু করে। শক্তি ফিরে পেতেই ডেভিড উঠে দাঁড়ায় ও একজন এজেন্টকে সজোরে একটা গাছের সাথে আছাড় মারে আর তার সঙ্গীকে পা ঘুরিয়ে নিচে ফেলে দেয়। আর তখন সেই মেয়ে এজেন্টটা পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ডেভিড তার সব আক্রমণ থামিয়ে দেয় আর ওর মাথাটা গাছের গুড়ির সাথে জোরে বাড়ি মারে। ততক্ষণে সেই দ্বিতীয় এজেন্টটা আবারও উঠে পড়ে। সে তার ছোট লাঠিগুলো দিয়ে ডেভিডের উপর হামলা করে, কিন্তু এবার ডেভিড তাকে একটা লাঠি দিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। এবার দুজন এজেন্টই বুঝে গিয়েছিল যে ডেভিড আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ওরা দুজন মিলে ডেভিডের উপর একসাথে আক্রমণ করে আর ওকে পাশে পড়ে থাকা একটা ডাস্টবিনের উপর ছুড়ে মারে, কিন্তু এতে ডেভিডের কিছুই হয়নি। সে আবারও উঠে দাঁড়ায়। এবার সে মাটি থেকে একটা লোহার পোল উঠে নিয়ে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে আর সে একাই এবার দুজনের সাথে একসাথে লড়াই করছিল। কিছুক্ষণ পরে ওই মেয়েটাকে ফেলে দিয়ে পোলটা দিয়ে ওকে শেষ করে দেয়। সেই অন্য এজেন্টটা এবার বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ডেভিড ওকে ও শূন্যে তুলে মাটিতে আছাড় মারে আর তার পোলটা দিয়ে ওর গলা চেপে ধরে। ডেভিডের রাগ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ঠিক তখনই মেয়ে যে এতক্ষণ ধরে পুরো লড়াইটা দেখছিল সে চিৎকার করে ডেভিডের নাম ধরে ডাক দেয়। ওর গলা শুনে ডেভিডের রাগটা আস্তে আস্তে শান্ত হয়ে আসে। এদিকে অনেক দূরে একটা বিল্ডিং এ লর্ড শিরোর লোকেরা তাকে জানায় যে ছেলেটাকে ধরার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। আর এটা শুনে বুড়ো লোকটা রেগে গিয়ে সোজা ইয়ানের কাছে চলে আসে। তখন ইয়ান কোম্পানির একটা ল্যাবে তার নতুন সৃষ্টি এজেন্ট নাম্বার 2 এর উপর গবেষণা করছিল। সে 4 জন বডিগার্ডের সাথে এজেন্ট 2 কে একটা বন্ধ ঘরে আটকে রাখে আর তাদেরকে লড়াই করতে বলে। এজেন্ট নাম্বার 2 খুব সহজেই সবাইকে হারিয়ে দেয় আর এটা দেখে কলিন্স বেশ ইমপ্রেসড হয়। ইয়ান বলে যে তাদের প্ল্যান এবার এগোচ্ছে। কিছুক্ষণ পর লর্ড শিরো ওদের দুজনকে ডেকে পাঠায় আর ছেলেটাকে ধরতে না পারার জন্য কৈফিয়ত চায়। ইয়ান বলে যে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু শিরো অধৈর্য হয়ে উঠছিল। সে হুমকি দিয়ে বলে যদি তাড়াতাড়ি কাজ শেষ না হয় তাহলে তোমাদের সবাইকে আমি চাকরি থেকে বের করে দেব। কিন্তু এই হুমকিতে ইয়ান একটুও ভয় পায় না। সে বলে যে সে একটা নতুন আর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে। এরপর সে এজেন্ট নাম্বার 2 কে দেখিয়ে বলে যে এটা এখনো পর্যন্ত তৈরি হওয়া সব থেকে দক্ষ আর পুরোপুরি আদেশ মেনে চলা এজেন্ট। আর সেটা দেখানোর জন্য ইয়ান এজেন্টকে বলে সামনে দাঁড়ানো লোকটাকে মেরে ফেলো। এজেন্ট সাথে সাথেই লর্ড শিরোর দিকে এগিয়ে যায় আর ঠিক তখনই ইয়ান আবারও তার অর্ডারটা থামিয়ে দেয়। এটা দেখে শিরো অবাক হয়ে যায়। সে বলে তাড়াতাড়ি এই এজেন্টকে ছেলেটাকে ধরতে পাঠাও। কিন্তু শিরো এটা জানতো না যে এজেন্ট নাম্বার 2 শুধু ইয়ানের কথাই শোনে। আসলে ইয়ান এখন নিজেই বস হতে চাচ্ছিল। অন্যদিকে ডেভিড আর মেয়ে পালাতে পালাতে একটা এক্সিবিশনের ভেতরে লুকিয়ে পড়ে। ভেতরে ঢুকতেই ডেভিডের আবারও সেই পুরনো ভীষণগুলো ফিরে আসে। ও নিজেকে ডক্টর চ্যান আর ডক্টর জেস্কিন্স এর ল্যাবে বাকি বাচ্চাদের সাথে দেখতে পায়। এটা দেখে ডেভিড একটু ঘাবড়ে যায়, কিন্তু মেয়ে ওকে শান্ত করে বলে সব ঠিক হয়ে যাবে। আর তখন ডেভিড মেয়েকে বিপদে ফেলার জন্য ক্ষমা চায়, কিন্তু মেয়ে বলে যে সে শেষ পর্যন্ত ওর সাথে থাকবে। কিন্তু ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়। সেই গুলিটা আসলে মেয়ের মাথায় লাগে আর সে সাথে সাথে এই মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে। ডেভিড পাগলের মতো মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে লর্ড শিরোর পাঠানো সোলজাররা পুরো জায়গাটা ঘিরে ফেলেছে আর চারদিক থেকে গুলি চালাতে শুরু করেছে। এরপর ওরা ভেতরে স্মোক গ্রেনেড ছাড়ে আর ডেভিডকে খুঁজতে শুরু করে, কিন্তু ওরা জানতো না যে ডেভিড এখনো বেঁচে আছে। ওর শক্তি আবারও জেগে ওঠে আর সে এক এক করে সব সৈন্যদেরকে হারাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কেউ একজন পেছন থেকে ওকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয় আর ডেভিড মাটিতে লুটিয়ে পড়ে। অজ্ঞান হতেই ওর মাথায় আবারও সেই ল্যাবের স্মৃতিগুলো ফিরে আসে। কিছুক্ষণ পর ও শরীর অন্য একটা দুনিয়ার সেই শক্তির সংস্পর্শে আসে। ও নিজের সামনে ডক্টর জেস্কিন্স কে দেখতে পায়। ডক্টর তাকে জিজ্ঞেস করে তোমার কি নিজের নাম মনে আছে? ডেভিড তখন উত্তর দেয় হ্যাঁ, আমার নাম ডেভিড। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যান, কারণ ল্যাবে থাকা বাকি বাচ্চারা নিজেদের পরিচয় মনে করতে পারেনি। ডেভিড আবারও বলে আমার ভালোবাসার অনুভূতিটা মনে আছে আর আমি সেটা আবারও অনুভব করতে চাই। আর ঠিক তখনই ও আরো কিছু আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজগুলো ওকে বলছিল ওর সবকিছু ভুলে যাওয়া উচিত, কারণ ওর শুধু নিজের টাস্ক পূরণ করা উচিত। এই ভয়ঙ্কর স্বপ্নের পর যখন ডেভিডের চোখ খোলে তখন ও নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। ওর সামনে ওর আঙ্কেল আন্দ্রে ছিল, যার মুখটা আঘাতে ভরা। একটু পর ইয়ান সেখানে আসে। সে বলে যে সে আন্দ্রেকে চেনে আর তার সাহায্য চায়। সে আন্দ্রেকে প্রজেক্ট মিজাইয়ের গোপন মেসেজগুলো বলতে বলে, কিন্তু আন্দ্রে বলতে রাজি হয় না। তখন ইয়ান বন্দুক তুলে ডেভিডের মাথায় ধরে। আন্দ্রে তখন ডেভিডকে বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও সে কিছুই বলতে রাজি হয় না। এবার ইয়ানের ধৈর্য শেষ হয়ে যায়। সে বন্দুকটা আন্দ্রের দিকে তাক করে। ডেভিড ভয় পেয়ে বলে গুলি চালিও না, কিন্তু ইয়ান বুঝে গিয়েছিল যে আন্দ্রে কিছুই বলবে না, তাই সে গুলি চালিয়ে দেয়। এবার
সে তার লোকদেরকে বলে ডেড বডিটা এখান থেকে সরাও আর ছেলেটাকেও শেষ করে দাও, কারণ ওর এখন আর কোনো দরকার নেই। তখন সেখানে কিছু নার্স আসে আর তারা ইলেকট্রিক শক দেওয়ার একটা মেশিন ডেভিডের মাথায় লাগিয়ে দেয় আর জোরে জোরে শক দিতে শুরু করে। এই তীব্র শকের কারণে ডেভিড অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থাতেই ওর নিজের মনের গভীরে পৌঁছে যায় আর সেখানে ওর দেখা হয় ওর অন্য একটা রূপের সাথে। সেই রূপটা ওকে বলে যে আসলে আমি তোমার ভেতরে থাকা সেই শক্তি যা অন্য দুনিয়ার এনার্জির সংস্পর্শে আসার পর তৈরি হয়েছিল। সে আরো বলে তুমি যদি চাও আমি তোমাকে আমার পুরো শক্তি দিয়ে দিতে পারি আর আমার এই শক্তি দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। কিন্তু ডেভিড রাজি হয় না। সে বলে যে আমি আর কাউকে মারতে চাই না। তখন এই অন্য রূপটা ওকে মনে করিয়ে দেয় যে ও যাদেরকে ভালোবাসতো তারা সবাই আজ ওর জীবন থেকে চলে গেছে। আর এটা শোনার পর আন্দ্রেয়ার মেয়ের কথা মনে পড়তেই ডেভিডের মন পাল্টে যায়। ও নিজের ভেতরে থাকা সেই শক্তির সাথে হাত মিলিয়ে নেয় আর দুজনে মিলে পরের লড়াইয়ের জন্য একেবারেই তৈরি হয়ে যায়। আর ঠিক সময়ে নার্সরা সেই ডিভাইসটা বন্ধ করে দেয়। তারা ভাবছিল যে এতক্ষণে হয়তো ছেলেটার স্মৃতিশক্তি সব মুছে গেছে। তখন সেখানে একজন ডাক্তার এসে ডেভিডকে জিজ্ঞেস করে তোমার নাম কি আর তোমার জীবনের উদ্দেশ্য কি। ডেভিড আস্তে করে জবাব দেয় যে ওর কোনো নাম নেই আর ওর জীবনের একটাই উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া। এই কথা বলার সাথে সাথেই ওর শরীর থেকে প্রচন্ড শক্তি বের হতে শুরু করে। ও নিজের হাত কড়া ভেঙে ফেলে আর ঘরের মধ্যে থাকা ডাক্তার আর নার্সদের উপর হামলা করে দেয়। এদিকে ডক্টর শিরো তখনও জানে না যে ভেতরে কি হচ্ছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে ইয়ানের পুরো প্ল্যানটা বন্ধ করে দাও, আমি আমার এক্সপেরিমেন্টটা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য অনেক তথ্য পেয়ে গেছি। সে আরো বলে যে কোনো প্রমাণ যেন বাকি না থাকে, তাই শুধু কাগজপত্রই না এক্সপেরিমেন্টের সাথে যুক্ত সবাইকে শেষ করে দাও। আর শিরোর অ্যাসিস্ট্যান্ট সাথে সাথেই তার অর্ডার পেয়ে সোলজারদেরকে ইয়ানের কাছে পাঠিয়ে দেয়। তখন ইয়ান কলিন্সের সাথে বেস থেকে বের হচ্ছিল। সোলজাররা তাকে ঘিরে ফেলতেই ইয়ান নিজের চশমাটা খুলে ফেলে আর সবাই দেখতে পায় ওর চোখ দিয়েও ডেভিডের মতোই লাল রঙের আলো বের হতে থাকে। ও নিজের শক্তি জাগিয়ে তুলে প্রচন্ড গতিতে ছুটে যায় আর নিজের লাঠির মধ্যে লুকোনো তলোয়ারটা বের করে সব সৈন্যকে শেষ করে দেয়। ইয়ান বুঝে গিয়েছিল যে ডক্টর শিরো এখন তার শত্রু। সে কলিন্সকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সে তখনও কোম্পানি দখল করার পরিকল্পনা করছিল। অন্যদিকে ডেভিডও তখন সেই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার সামনে একদল সৈন্য চলে আসে। তারা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডেভিড নিজের শক্তি দিয়ে সবাইকে হারিয়ে দেয়। রাস্তা পরিষ্কার হতেই ডেভিড এগোতে থাকে, কিন্তু সামনের রাস্তাটা লোহার গ্রিল দিয়ে বন্ধ করা ছিল। ঠিক তখনই এজেন্ট নাম্বার 2 এসে পেছন থেকে ডেভিডের উপর হামলা করে। ডেভিড উঠে দাঁড়িয়ে তার উপর ঘুষিয়া লাথি মারতে থাকে, কিন্তু এজেন্ট নাম্বার 2 সবকিছু সহ্য করে নেয় আর পাল্টা সে ডেভিডের উপর আবারও আক্রমণ করে। এরপর এজেন্ট ডেভিডকে একটা ইলেকট্রিক ল্যাবের দেওয়ালে আছড়ে মারে। ডেভিড বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু এজেন্ট নাম্বার 2 অনেক বেশি শক্তিশালী ছিল আর এতক্ষণ লড়াই করার পর ডেভিড অবশেষে হেরে যায়। এজেন্ট একটা শিকল দিয়ে ওকে বেঁধে ঝুলিয়ে দেয়। ডেভিডের শেষ সময় প্রায় চলে এসেছিল। সে চোখে ঝাপসা দেখতে শুরু করেছে আর ঠিক তখনই নিজের সেই অন্য রূপটা তার সামনে দেখতে পায় যে ওকে বলে তোমার সব কষ্ট মনে করো। ডেভিড যেই এটা করে ওর মাথায় আবারও ল্যাবের স্মৃতিগুলো ফিরে আসে। ও দেখে যে একটা লোক আগুনে জ্বলছে আর ও তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করছে। তখন ও বুঝতে পারলো যে লোকটা একটা মুখোশ পরেছিল। মুখোশটা সরাতেই সে দেখে এটা আসলে অন্য কেউ না। এটা দেখে ডেভিডের মন আরো অস্থির হয়ে ওঠে, কিন্তু ওর রাগ এতই বেড়ে গিয়েছিল যে ওর ভেতরে সব শক্তি বাইরে বেরিয়ে আসতে শুরু করে। ও নিজের গলার শিকলটা ছিঁড়ে ফেলে আর এজেন্ট নাম্বার 2 এর উপর এমন ভাবে আক্রমণ করে যে সে বাঁচার কোনো সুযোগই পায়নি। এজেন্টটা তখনও লড়ার চেষ্টা করছিল, কিন্তু ডেভিড ওকে মাটিতে ফেলে নিজের পা দিয়ে ওর হাত ভেঙে দেয় আর শেষে ডেভিড এজেন্টটাকে উল্টো করে ঝুলিয়ে রড দিয়ে ওকে মেরে ফেলে। এই লড়াই তো শেষ হয়, কিন্তু ডেভিডের আসল লড়াই কেবল শুরু হয়েছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর দুঃখের বিষয় হলো এর সেকেন্ড পার্ট কখনোই বানানো হয়নি, তাই গল্পে এরপর কি হবে সেটা আর জানা যায়নি। যাই হোক, ডেভিডের গল্পটা আপনারা কল্পনা মতোই শেষ করে নেবেন, কিন্তু আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যেই ডেভিডের মতো একটা অবিশ্বাস্য শক্তি লুকিয়ে আছে। জীবনের সব থেকে কঠিন সময়গুলোই সেই শক্তিকে জাগিয়ে তোলে আর আমাদের আসল পরিচয়টা সামনে নিয়ে আসে। তাই কখনো নিজের উপর বিশ্বাস হারাবেন না। কে জানে আপনার ভেতরের অসীম ক্ষমতাটা হয়তো জেগে ওঠা সঠিক সময়ের অপেক্ষাতেই আছে। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন জুনায়েদ প্রোম্যাক্স ভাই। তিনি বলেছিলেন আমার নাম জুনায়েদ ভাই, আপনার গল্প শুনতে অনেক ভালো লাগে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।